স্বাগত জানাচ্ছি আমাদের সকল দর্শক বন্ধুদের আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলায়। দেখে নেব আজকের দেশ দুনিয়া রাজ্যের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আপডেট, এক্সক্লুসিভ প্রত্যেকটি আপডেট জানতে শেষ অবধি জুড়ে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। সাথে আমি সাদ্দাম রয়েছি। নজিরবিহীনভাবে রাজ্যে একদিনে 2 কাউন্সিলরকে খুন, মমতার জবাব চেয়ে বিজেপির বিক্ষোভ বিধানসভায়। একই দিনে রাজ্যের 2 প্রান্তে 2 কাউন্সিলরের খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। খড়দহ এবং ঝালদায় কাউন্সিলরের মৃত্যুতে প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এই ইস্যুতে এদিন উত্তাল হলো বিধানসভাও। এদিন বুকে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। অন্যদিকে পুলিশ মন্ত্রীর বিবৃতি চেয়ে ওয়াকআউট করেন তারা। বিজেপি পরিষদীয় দলের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে বিধানসভায় এসে জবাব দিতে হবে। অধিবেশন কক্ষের বাইরে তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় অশোক দিন্দা, অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়কদের। প্রসঙ্গত, গতকাল পানিঘাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে এবং ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। বাইকের পিছনে বসেছিলেন অনুপম। সে সময় আত্মায়ীরা তার মাথায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল সেই কাউন্সিলরের। অন্যদিকে ঝালদায় গুলিতেই নিহত হয়েছেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। তাকেও খুব কাছ থেকেই গুলি করা হয়েছিল। কাউন্সিলর অনুপম দত্ত খুনে রবিবার রাতে গ্রেপ্তার হয়েছেন মূল অভিযুক্ত। তবে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলরের খুনের অভিযোগে সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শুরু হচ্ছে দেশ জুড়ে 12 থেকে 14 বছর বয়সীদের করোনার টিকাকরণ। চলতি মাসে শুরু হচ্ছে 12 বছর থেকে 14 বছর বয়সীদের করোনার টিকাকরণ দেশ জুড়ে। টুইট করে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানালেন, আগামী 16 মার্চ থেকে দেশে 12 বছর থেকে 14 বছর বয়সীদের করোনার টিকাকরণ দেওয়া শুরু হচ্ছে। তিনি লিখেছেন টুইট করে, শিশুরা সুরক্ষিত থাকলে দেশও নিরাপদ থাকবে। আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে 12, 13 এবং 14 বছর বয়সীদেরকে আগামী 16 মার্চ থেকে করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে দেশ জুড়ে। এছাড়াও 60 বছর বয়সের বেশি ব্যক্তিরা অর্থাৎ 60ঊর্ধ্ব ব্যক্তিরা সহজেই প্রিকশন ডোজ পাবেন। তিনি জানিয়েছেন, আমি প্রত্যেক শিশু এবং 60 বছর বয়সীদের অনুরোধ করছি দ্রুত করোনা টিকা নেওয়ার জন্য। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার 12 থেকে 14 বছর বয়সীদের বায়োলজিক্যাল সংস্থার কর্বেভ্যাক্স টিকা দেবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এদিকে আরও জানা গিয়েছে, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আগাম 30 কোটি ডোজ কর্বেভ্যাক্স ভ্যাকসিনের বরাত দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাকে। খবর, ওই ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে 1500 কোটি টাকা। বড় সুখবর, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে রাজ্যের সব মহকুমা হাসপাতালে নিখরচায় সিটি স্ক্যান, ডায়ালিসিস চালু করার ভাবনা মুখ্যমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একেবারে নিখরচায় বিনামূল্যে সিটি স্ক্যান, ডায়ালিসিস পরিষেবা নিয়ে যাচ্ছেন রাজ্যের প্রত্যেক মহকুমায়। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে পিপিপি মডেলে আগামী 1 বছরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। বর্তমানে জেলা হাসপাতাল এবং পুরনো মেডিকেল কলেজগুলোর প্রত্যেকটিতে রয়েছে বিনামূল্যের এই পরিষেবা। সরকারি এবং যৌথ উদ্যোগ মিলিয়ে রাজ্য জুড়ে প্রায় 50টি সিটি স্ক্যান পরিষেবা কেন্দ্র রয়েছে স্বাস্থ্য দপ্তরের। অন্যদিকে সরকারি ক্ষেত্রে ডায়ালিসিস সেন্টার রয়েছে 51টি, 43টি পিপিপি মডেলে এবং 4টি সম্পূর্ণ সরকারি উদ্যোগে চলছে। এই 2 পরিষেবায় আগামী 1 বছরের মধ্যে রাজ্যের সমস্ত মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হবে বলে ভাবনা চিন্তা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ সিটি স্ক্যান, ডায়ালিসিসের পরিকাঠামো কমপক্ষে আরও 30টি করে হাসপাতালে চালু হতে চলেছে রাজ্যে। প্রসঙ্গত, এই সিটি স্ক্যান এবং ডায়ালিসিস এই দুটো পরীক্ষাই বেশ খরচ সাপেক্ষ। মোটামুটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে করাতে 1500 টাকার নিচে হয় না। আর প্রথম সারির প্রতিষ্ঠানে খরচ বেড়ে যাবে কয়েক গুণ। বাংলার ব্লক এবং মহকুমা স্তরের হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা বিনা পয়সায় হলেও এই সব দামি পরীক্ষা করাতে মানুষকে জেলা সদর মেডিকেল কলেজগুলোতে যেতে হয়। তাই এবার এই সমস্ত সিটি স্ক্যান এবং ডায়ালিসিস সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন মহকুমা হাসপাতালে চালু করার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী। অপরদিকে গরু পাচার কাণ্ডে সিবিআই থেকে রেহাই পেতে এবার ডিভিশন বেঞ্চে গেলেন অনুব্রত মণ্ডল। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই এর গ্রেপ্তারের হাত থেকে রক্ষা কবচ চেয়ে সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন করলেন তৃণমূলের এই দাপুটে নেতা। অনুব্রতর পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।
তবে অন্য একটি মামলায় ডিভিশন বেঞ্চ ব্যস্ত রয়েছে বলেও প্রধান বিচারপতি জানান। আপাতত এই মামলাটি বুধবার শুনানির জন্য যেতে পারে বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত 14ই মার্চ গরু পাচার কাণ্ডের জেরে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে সমন পাঠায় সিবিআই। তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায় আগে থেকেই রক্ষা কবচ চেয়ে আদালতে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু শুক্রবার তার রক্ষা কবচের আবেদন খারিজ করে দেয় আদালত। সেই প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, বারবার আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। কোনো তদন্তে আদালত এভাবে সিবিআই এর হাত বাঁধতে পারে না। এরপরেই গরু পাচার কাণ্ডে সিবিআই থেকে রেহাই পেতে এবার ডিভিশন বেঞ্চে গেলেন অনুব্রত বাবু। নতুন করে খোলা যাবে না আর পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পেটিএম অ্যাকাউন্ট নতুন করে খোলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই বিধিনিষেধ আরোপ করতেই হুড়মুড়িয়ে পড়ল পেটিএমের শেয়ারের দাম। নতুন কোনো গ্রাহক নেওয়া যাবে না পেটিএমে কোনো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। শুক্রবার পেটিএম পেমেন্টস ব্যাংকে এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। আর সোমবার শেয়ার বাজার খুলতেই তার প্রভাব পড়ল পেটিএমের শেয়ারে। পেটিএমের প্রধান কোম্পানি 197 কমিউনিকেশনের শেয়ার হুড়মুড়িয়ে পড়ে গেল সোমবার। এদিন সকালে প্রায় 103 টাকা পড়ে গিয়েছে পেটিএমের শেয়ার। পেটিএমের শেয়ারের দাম 11% কমে 689 টাকার আশেপাশে রয়েছে। এই শেয়ারটির ইস্যু মূল্য ছিল যেখানে 2150 টাকা, আর এর ফলে সেই শেয়ারের দাম প্রায় 70% কমে গেল এদিন, যা সর্বনিম্ন। আরবিআই এর লক্ষ্য ডিজিটাল লেনদেন ব্যবস্থা এবং কোম্পানিগুলির জন্য অর্থনৈতিক কার্যকারিতা সুনিশ্চিত করা। সেই নির্দেশের সঙ্গে আরবিআই জানিয়েছে পেটিএমকে একটি অডিট ফার্ম নিয়োগ করে আইটি সিস্টেমের হিসাব নিকেশ সমস্ত করতে হবে। সংশ্লিষ্ট অনলাইন পেমেন্ট সংস্থার বেশ কিছু বিষয়ে গাফিলতি দেখা দেওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে আরবিআই এর তরফ থেকে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে আরবিআই নিয়মভঙ্গের অভিযোগে পেটিএমকে 1 কোটি টাকা জরিমানাও করেছিল। নতুন করে আরও নিষেধাজ্ঞা জারি হলো পেটিএমের ওপর। নতুন করে আর পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা যাবে না, খুলতে পারবে না পেটিএম সংস্থা। এই ঘোষণার পরেই পেটিএমের শেয়ারের দাম হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এদিন। যদি আপনার বাড়িতে আপনার কাছে থাকে পুরনো গাড়ি, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। 15 বছরের বেশি পুরনো গাড়ির রেজিস্ট্রেশনের মূল্য বাড়তে চলেছে প্রচুর। আসতে চলেছে নতুন নিয়ম, লাগু হচ্ছে নতুন আইন। কোন গাড়ির ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের খরচ কত, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। পুরনো গাড়িকে বাতিল করতে না পারলে তার চড়া খেসারত দিতে হবে এবার মালিক পক্ষকে। 15 বছরের পুরনো গাড়িকে নতুন করে নথিভুক্ত করাতে চাইলে আগামী এপ্রিল থেকে 8 গুণ বেশি টাকা আপনাকে দিতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ সংক্রান্ত এই নিয়ম আগামী মাস থেকে চালু হতে চলেছে ভারতের সর্বত্র। বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি, মনোযোগ সহকারে জানবেন। আগামী 1 এপ্রিল থেকে 15 বছর বা তার বেশি দিনের পুরনো গাড়ির নথিভুক্তিকরণ খরচ হতে চলেছে 5000 টাকা। তো আরও বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি, যেখানে 15 বছরের নিচে একটি গাড়ির নথিভুক্তকরণের জন্য খরচ পড়ে 600 টাকা, সেটাই আপনাকে দিতে হবে 5000 টাকা। খরচ বেড়েছে 2 চাকার গাড়ির নথিভুক্তকরণের জন্য। 2 চাকার গাড়ি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার উপর চাপ বাড়ল। 2 চাকার গাড়ির ক্ষেত্রে গাড়ির বয়স 15 বছরের কম হলে 300 টাকা রেজিস্ট্রেশন ফি আপনাকে দিতে হবে। বেশি হলে 15 বছরের বেশি যদি হয় 2 চাকার গাড়ির বয়স, তাহলে আপনি নথিভুক্তকরণের জন্য আপনাকে দিতে হবে 1000 টাকা। প্রায় 3 গুণ বেড়েছে বিদেশি গাড়ির রেজিস্ট্রেশনের মূল্য। 15 বছরের পুরনো বিদেশি গাড়ির জন্য 40,000 টাকা দিতে হবে এবং 15 বছরের কম পুরনো বিদেশি গাড়ির জন্য দিতে হবে 15,000 টাকা। নতুন নিয়মে 15 বছরের বেশি পুরনো গাড়িকে 5 বছর অন্তর নতুন করে নথিভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে নথিভুক্তকরণে দেরি হলে ব্যক্তিগত গাড়িতে প্রত্যেক মাসে 300 টাকা, বাণিজ্যিক গাড়িতে প্রতি মাসে 500 টাকা জরিমানা করা হবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন এই নিয়ম রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় খাটবে না, কেননা ওই সমস্ত এলাকায় আগেই 10 বছরের বেশি বয়সী গাড়ির রেজিস্ট্রেশন বাতিল এবং 15 বছরের বেশি বয়সযুক্ত গাড়ি কোটা গাড়িটিকে বাতিল করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রীয় সড়ক পথ এবং সড়ক পরিবহন সংক্রান্ত মন্ত্রক। লন্ডনে বাংলায় লেখা হোয়াইট চ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত। আপ্লুত মুখ্যমন্ত্রী। বাংলার কোনো অঞ্চল নয়, সুদূর লন্ডন, সেখানে এক মেট্রো স্টেশনের নাম লেখা রয়েছে বাংলা হরফে। লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখা রয়েছে বাংলায়। খবরটি শোনার পর আপ্লুত মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, অত্যন্ত গর্বের বিষয় যে লন্ডন টিউবওয়েল কর্তৃপক্ষ হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকে বেছে নিয়েছেন।
1000 বছরের পুরনো বাংলা ভাষার বিশ্ববাসী যে গুরুত্ব বাড়ছে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লন্ডনের ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটির পক্ষ থেকে এই স্টেশনের নাম ইংরেজি ভাষার পাশাপাশি বাংলাতেও লেখার সিদ্ধান্ত গৃহীত হয়। আর সঙ্গে সঙ্গে হোয়াইট চ্যাপেল স্টেশনের নামে বাংলা সাইনবোর্ডও বসে গিয়েছে সেখানে। স্টেশনের প্রবেশপথেও বাংলায় লেখা রয়েছে, হোয়াইট চ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত। এই উদ্যোগে প্রবাসী বাঙালিরা ভীষণই খুশি এবং আপ্লুত। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, লন্ডনের ওই এলাকায় বাঙালির সংখ্যা প্রচুর। দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন যে স্টেশনের নাম বাংলা হরফে লেখা হোক। পূর্ব ইংল্যান্ডের রেল বিভাগ জানিয়েছে, বাঙালিদের সেই দাবি মেনে হোয়াইট চ্যাপেল স্টেশনের নামের ক্ষেত্রে বাংলা হরফ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার পাশাপাশি ইংরেজি হরফেও স্টেশনের নাম লেখা থাকছে সেখানে। রাজ্যের জেলবন্দিরা বছরে এবার 15 থেকে 40 দিন মুক্তি পেতে চলেছেন প্যারোলে। কারা দপ্তরের নয়া বিধি জারি। রাজ্যের সাজাপ্রাপ্ত জেলবন্দিরা বছরে অন্তত এবার থেকে 15 থেকে 40 দিন পর্যন্ত প্যারোলে মুক্তি পেতে পারেন, এমনই বিধি নিয়ে এলো কারা দপ্তর। পরিস্থিতি বিচার করে সরকার প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়াতে পারে বলে জানা যাচ্ছে। মূল আইনের পাশাপাশি মানবাধিকারের বিষয়টি মাথায় রেখেই তৈরি হয়েছে এই বিধি। বিধানসভার চলতি অধিবেশনে তা অনুমোদিত হয়েছে। বাম আমলে তৈরি হওয়া কারা আইন লাগু হলেও 30 বছর পর এই প্রথম কোনো বিধি তৈরি করল দপ্তর। নয়া বিধি বলছে, যেসব বন্দী 2 থেকে 5 বছর পর্যন্ত সাজা খাটা হয়েছে তারা বছরে 15 দিন প্যারোলে বেরোতে পারবেন। তবে জেলের মেয়াদ 1 বছর পূর্ণ হলে এই সুযোগ পাওয়া যাবে। প্রথমবার প্যারোল থেকে ফিরে আসার 6 মাসের মধ্যে সংশ্লিষ্ট বন্দী আর প্যারোলে মুক্তির আবেদন করতে পারবে না। 5 থেকে 14 বছর মেয়াদের সাজাপ্রাপ্ত বন্দীরা জেলে 2 বছর কাটানোর পর এই আবেদনের সুযোগ পাবে। প্রথম 5 বছরের সময়ের মধ্যে তারা বছরে 21 দিন প্যারোলে যেতে পারবে। পরবর্তী বছরগুলোর জন্য সেই মেয়াদ 30 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিতে। এই বন্দীরা প্রথম প্যারোল শেষ হওয়ার 1 বছরের মধ্যে আরই আবেদন করতে পারবে না। 14 বছরের ঊর্ধ্বে বা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীরা 3 বছর জেল খাটার পর প্যারোলের জন্য আবেদন করতে পারবে। সব শর্ত পূরণ করলে তারা বছরে সর্বোচ্চ 40 দিনের জন্য প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ পাবে এই নয়া বিধি অনুযায়ী। সাধারণ জনমানসে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে এলআইসির আইপিও নিয়ে। এপ্রিলে বাজারে আসতে চলেছে এলআইসির শেয়ার বা আইপিও। বিস্তারিত জানাচ্ছি। চলতি মাসের পরিবর্তে অর্থাৎ মার্চ মাসের পরিবর্তে আগামী এপ্রিল মাসে বাজারে আসতে চলেছে এলআইসির শেয়ার বা আইপিও। সূত্রের খবর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের আবহে যেহেতু বিশ্বজুড়ে শেয়ার বাজারে টালমাটাল অবস্থা, তাই এই পরিস্থিতিতে মার্চ মাসে শেয়ার বাজারে আইপিও ছাড়তে রাজি নয় কেন্দ্রীয় সরকার। চলতি মাসে পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তবে এপ্রিলে ভারতীয় জীবন বীমা নিগমের ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বা প্রথমবার শেয়ার বিক্রির তোড়জোড় হলে তার জন্য আলাদা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির অনুমতি লাগবে না বলেই জানা গিয়েছে। কারণ শেয়ার বিক্রির জন্য আগামী 12 এপ্রিল পর্যন্ত অনুমতি ইতিমধ্যেই নেওয়া রয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে এলআইসির শেয়ার বাজারে আনার কথা প্রাথমিকভাবে থাকলেও সেটা কিন্তু বর্তমানে স্থগিত করা হলো। কিন্তু তা থেকে সরকার পিছিয়ে আসতে পারে বলে কলকাতার এক অনুষ্ঠানে গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট দপ্তরের সচিব তুহিনকান্ত পাণ্ডে। তিনি বলেছিলেন, সরকার যত তাড়াতাড়ি সম্ভব শেয়ার বিক্রির প্রক্রিয়া কার্যকর করবে, কিন্তু তার আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে নজর রাখা হচ্ছে। অবস্থা বুঝে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এখনই সরকার এই মার্চ মাসে আইপিওর পথে হাঁটবে না বলে তখন ইঙ্গিত দিয়েছিলেন সে আধিকারিক। প্রসঙ্গত, দেশের বৃহত্তম আইপিওর জন্য গত 13ই ফেব্রুয়ারি সেবির কাছে আবেদন করে কেন্দ্র। এলআইসির 5% শেয়ার বিলগ্নীকরণের মাধ্যমে 60,000 কোটি টাকা বাজার থেকে তোলাই মোদী সরকারের প্রধান উদ্দেশ্য। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু প্রায় 31 কোটি 60 লক্ষ শেয়ার বাজারে বিক্রির জন্য তোড়জোড় চলছে, তাই সাবধানে পা ফেলতে চায় সরকার। নিম্নমুখী বাজারে লগ্নিকারীদের মানসিকতা বুঝে বাজারে নগদ যোগানের ওপর নজর রেখে তারা বিলগ্নীকরণের পথে হাঁটতে চায়। এদিকে এলআইসির 20% শেয়ার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য ইতিমধ্যে উন্মুক্ত করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বুঝতেই পারছেন, মার্চ মাসে এলআইসির আইপিও আসার কথা ছিল, এলআইসির শেয়ার আসার কথা ছিল। তবে সেটা কিন্তু আপাতত মার্চ মাসের জন্য স্থগিত করা হলো। আসবে এপ্রিল মাসে, আপাতত কিন্তু তেমনটাই জানা যাচ্ছে। আপনার কাছে যদি 2 চাকার গাড়ি কিংবা 4 চাকার গাড়ি বা যে কোনো গাড়ি থেকে থাকে তাহলে কিন্তু বড় সড়ো দুঃসংবাদ। আগামী মাস থেকেই এক ধাক্কায় বাড়তে চলেছে গাড়ির ইন্স্যুরেন্স বা গাড়ির বিমার খরচ প্রচুর বাড়তে চলেছে। এমনিতে মূল্যবৃদ্ধির কোপে
প্রাণস্থা গত সাধারণ মানুষের এই পরিস্থিতিতে সমস্যা বাড়িয়ে আরও বাড়তে চলেছে গাড়ির বিমা খরচ। কেন্দ্রীয় সরকার থার্ড পার্টি বিমা বাবদ প্রিমিয়ামের যে খসড়া প্রকাশ করেছে তাতে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে বেকায়দায় পড়বেন বলেই মনে করা হচ্ছে। সেই খসড়া বিমার প্রিমিয়ামের অঙ্ক চূড়ান্ত হলে আগামী মাস অর্থাৎ এপ্রিল মাস থেকেই গাড়ির মালিককে গুনতে হবে ইন্স্যুরেন্স বা বিমার জন্য বাড়তি খরচ। প্রস্তাবিত খরচের যে তালিকা প্রকাশ করেছে কেন্দ্র তাতে সামান্য দুই একটি ক্ষেত্রে বিমার প্রিমিয়ামের অঙ্ক কমানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বেড়েছে সেই বিমার অঙ্ক। ইন্স্যুরেন্সের টাকা আপনাকে এবার গুনতে হবে বেশি বেশি করে। তালিকায় দেখা যাচ্ছে বেশি মূল্যের অর্থাৎ বেশি সিসির গাড়ির বিমার প্রিমিয়াম যে হারে বেড়েছে তার চেয়ে অনেক বেশি হারে বেড়েছে কম দামের গাড়ির প্রিমিয়াম। রেহাই পায়নি দুচাকাও। তথ্য বলছে দুচাকার ক্ষেত্রে প্রিমিয়াম কোথাও 178% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। খরচের কোপ থেকে বাদ যাচ্ছে না 3 চাকার গাড়ি, পণ্য পরিবহনকারী, বাণিজ্যিক গাড়িও। শুধু এটুকুই নয়, আরও রয়েছে আপনাদের জন্য জানাচ্ছি বিস্তারিত। পরিবেশ বাঁচাতে পেট্রোল ডিজেলের ওপর নির্ভরতা কমাতে ইলেকট্রিক গাড়ি বিক্রির উপর বিশেষ জোর দিচ্ছে বর্তমানে কেন্দ্রীয় সরকার। নানা উৎসাহমূলক আর্থিক ছাড়ও দেওয়া হচ্ছে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়কেই। কিন্তু এখানে দেখা গেল বিপরীত চিত্র। সেই ইলেকট্রিক গাড়িতেও নতুন থার্ড পার্টি প্রিমিয়াম কিছুটা হলেও বাড়ানো হয়েছে। এবার খসড়ায় বলা হয়েছে 30 কিলোওয়াট পর্যন্ত ইলেকট্রিক গাড়িতে বিমার বার্ষিক প্রিমিয়াম হবে 1780 টাকা। তা বর্তমান প্রিমিয়ামের তুলনায় 15 টাকা বেশি। 65 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে প্রস্তাবিত প্রিমিয়াম 2904 টাকা, এখন তা রয়েছে 2738 টাকা। ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে প্রস্তাবিত প্রিমিয়ামের অঙ্ক সর্বনিম্ন 457 টাকা, তা 3 কিলোওয়াট পর্যন্ত স্কুটারের জন্য প্রযোজ্য। এখন এই প্রিমিয়াম বাবদ সাধারণ মানুষকে দিতে হয় 410 টাকা, সেটাই বেড়ে করা হলো 457 টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর থার্ড পার্টি প্রিমিয়াম বাবদ যে খসড়া তালিকা প্রকাশ করেছে সে বিষয়ে তারা আগামী 14 মার্চের মধ্যে মতামত চেয়েছে। পরিবহনের সঙ্গে সম্পর্কিত মহলের থেকে তারাই পরামর্শ চায়। এরপরেই সেই খসড়ায় সিলমোহর দেবে তারা। এরপর বিমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া নয়া খরচের তালিকা কার্যকর করবে। তারপর থেকেই আপনাকে গুনতে হবে অতিরিক্ত টাকা আপনার গাড়ির ইন্স্যুরেন্স করানোর জন্য। স্বাস্থ্যসাথী কার্ড থেকে উঠছে ক্যাশ টাকা। 10,000 টাকা থেকে 60,000 টাকা, এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ তোলা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। চিকিৎসা না করিয়ে বড় সড়ো টাকা আত্মসাৎ। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট বড় প্রতারণা রাজ্যে, ধৃত মহিলা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে। কাটোয়ার প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের রোগী সাজিয়ে শহরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হতো। যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো রোগ নেই, কিন্তু তাদেরকে রোগী সাজিয়ে শহরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হতো। কোনো রকম চিকিৎসা না করেই তাদের টিপ সই নিয়ে টাকা, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ক্যাশ করে হাতিয়ে নেওয়া হতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই। চক্রটি এই প্রকল্প থেকে কয়েক লক্ষ টাকা ইতিমধ্যে তুলে ফেলেছে বলে পুলিশের অনুমান। পুলিশ এই ঘটনা তদন্তে নেমে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে এক যুবককে আটক করে জেরা চলছে। আধিকারিকদের দাবি এটা বিরাট বড় চক্র রয়েছে এর পেছনে। তদন্ত হলে অনেক রাঘব বোয়াল জালে উঠবে। পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। বর্ধমান থানার পুলিশ নার্সিংহোমে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু স্বাস্থ্যসাথী কার্ড ইতিমধ্যে উদ্ধার করা গিয়েছে। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, পুরো ঘটনা তদন্ত করা হবে। যারা চক্রে জড়িত রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই ছাড়া হবে না। জানা যাচ্ছে বর্ধমান শহরের ওই নার্সিংহোমে বেশ কিছুদিন ধরেই চিকিৎসার জন্য কাটোয়া থেকে এলাকার বাসিন্দাদের মহিলাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হতো। তাদের কমিশনের টোপ দেওয়া হতো, ক্যাশ টাকার লোভ দেওয়া হতো। সেই কারণে অনেকেই আগ্রহ দেখাতো। এই চক্রের কথা জানতে পেরে সোমবার কাটোয়ার এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সালেহা বিবি। তার বাড়ি কাটোয়া থানার গাফুলিয়া গ্রামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস বলেন, চিকিৎসা না করেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা হাতিয়ে নেওয়া হতো। এখনো পর্যন্ত 40 জনের সঙ্গে এমনটা করা হয়েছে বলে জানা যাচ্ছে। কার্ড থেকে 10,000 টাকা তুললে 8,000 টাকা উপভোক্তাকে, অর্থাৎ যার স্বাস্থ্যসাথী কার্ড তাকে 8,000 টাকা দেওয়া হবে বলে টোপ দেওয়া হয়েছিল। নার্সিংহোমে তাদের বায়োমেট্রিক ছাপ নিয়ে কার্ড থেকে অনেক বেশি টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অথচ গ্রামের বাসিন্দাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 8 থেকে 10,000 টাকা কার্ড থেকে তোলা হবে। পরে গ্রামের মানুষ জানতে পারে ওই কার্ড থেকে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে কারো 60,000 টাকা, কারো 70,000 টাকা, এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। এরপরেই তারা ক্ষোভে ফেটে পড়েন। ওই মহিলাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ গ্রামে যেতেই চক্রের পর্দাফাঁস। জানা গিয়েছে সেই গাফুলিয়া গ্রামের বাসিন্দা মেনকা বিবির স্বাস্থ্যসাথী কার্ড থেকে ইতিমধ্যে 61,600 টাকা তুলে নেওয়া হয়েছে। রাজিয়া বিবির
কার্ড থেকে ৭৫,৬০০ টাকা তুলে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তুলে নেওয়া হয়েছে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, তাদের কার্ড নম্বর যাচাই করে দেখা হচ্ছে, বিস্তারিত তদন্ত চলছে, তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের উপকূলে দুর্যোগের ভ্রুকুটি মার্চেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং, বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। এবার আরও একটি ঘূর্ণিঝড়ের মরশুম শুরুর আগেই দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। মার্চের শেষের দিকে পশ্চিমবঙ্গের উপকূলে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস। সেই ঘূর্ণিঝড়টির নাম হতে পারে সিতরাং। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 150 কিমি। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী 23 মার্চের পরে যে কোনো দিন এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 150 কিমি। তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত নন আবহবিদরা। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুসারে মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ ইন্দোনেশিয়ার বানগা আচের কাছে ভারত মহাসাগর এবং মালাক্কা প্রণালীর কাছে সেই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। প্রথমে শক্তি সঞ্চয় করে নিম্নচাপ তৈরি হবে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আন্দামান সাগর অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আরও শক্তি সঞ্চয় করতে পারে। এরপর তা উড়িষ্যা কিংবা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে অনুমান। তবে পুরোটাই বর্তমানে অনুমানের পর্যায়ে রয়েছে। একটি আবহাওয়া সংক্রান্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী একটি বেসরকারি আবহাওয়া সংস্থার কলকাতা দপ্তরের প্রধান রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, বিভিন্ন মডেলের ঝড়ের পূর্বাভাস অনুযায়ী বিষয়টি সম্পর্কে বলা হয়েছে। যে ঝড় এখনও তৈরি হয়নি সেখানে তার গতিপথ কিংবা শক্তি কেমন হবে সে সম্পর্কে এখনই বিশেষ কিছু জানাও যাচ্ছে না। থাকতে চলেছে রাজ্যের আবহাওয়া। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুকনো, এছাড়াও পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।